এক ছুটে বাড়ির ভেতরে ঢুকলো। সোফায় বসে আছেন কিম সেবজিন, আয়ু বেগম ও রোজ। তেকে ছুটতে দেখে এক পলক সেদিকে তাকালো। হঠাৎ করে রোজ ডেকে উঠলো, তে কি হয়েছে তোর, এভাবে ছুটছিস কেন? তে সিঁড়ির নিচে এসে থামলো। হাঁপাচ্ছে মেয়েটা, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। জাগোপাই বলেছে কোথায় একটা যাবে, তারপরেও যদি কোনো কারণে বাসায় চলে আসে, এই আশঙ্কায় বারবার তাকাচ্ছে দরজার দিকে। তের মা আয়ু বেগম শুকনো নজরে তের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুই নুপুর পেলি কোথায়? তে আবার দরজার দিক থেকে দৃষ্টি সরিয়ে মা কাকিমাদের দিকে তাকালো। আকস্মিক বলে উঠল, জাঙ্কু ভাই দিয়েছে। কিম সেবজিন, আয়ু বেগম এবং রোজ অবাক হয়ে চোখাচোখি করল কিছুক্ষণ। কিম সেবজিন বলে উঠলেন, জাঙ্কুক তোকে নুপুর কিনে দিয়েছে মা? তাই এবার স্পষ্ট দৃষ্টিতে তাকালো, একটু রাগি ভাব নিয়ে বলল, জাঙ্কুক ভাই দিয়েছে বড় আম্মু। তোমার ছেলে না দিলে কি তোমার ছেলের কথা বলতাম আমি? কিন্তু দিন কয়েক মুহূর্ত নীরব থেকে আবার বললেন, তোর মনে আছে তে, জাঙ্কুক বিদেশে যাওয়ার 6 মাস আগে তোর নুপুরগুলো তোর থেকে আমি নিয়ে নিয়েছিলাম? তে কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, হ্যাঁ মনে পড়ছে। ওই নুপুরগুলো কোথায়? আয়ু বেগম সাহসে উত্তর দিলেন, ওগুলো তো আমার কাছেই আছে, কিন্তু সেদিন নুপুরগুলো আমি নিজের ইচ্ছায় তো নেইনি তোর থেকে, জাঙ্কুকে বলে দিয়েছিল নিতে। তো চমকে উঠলো মায়ের কথায়, ছুটে এসে বসলো সোফায়। কি হয়েছিল বলো আম্মু, কেন নিয়েছিলে? আয়ু বেগম একটু ভেবেচিন্তে বললেন, তেমন কিছু না, জাঙ্কুক আমার কাছে এসে বলেছিল তোর পায়ের নুপুরের শব্দ নাকি ওর মাথা ধরে, ঘুমালে নাকি তুই দৌড়াদৌড়ি করিস, ঝনঝন করলে ওর মাথা ব্যথা করে, সে পড়তেও পারে না, তাই বলেছিল নুপুর খুলে রেখে দিতে। তাই আমিও জাঙ্কুকের কথা মতো তোর থেকে নুপুর নিয়ে নিয়েছিলাম। এরপর তুইও আর কখনো চাসনি, আমিও আর তোকে দেইনি। 2-1 বছর পর মনে হয়েছিল আমার, কিন্তু বের করে দেখি ওগুলো তোর লাগবে না। এই জন্য তোর আব্বুকে বলে রাখছিলাম তুই চাইলে তোকে যেন নুপুর বানিয়ে দেয়। তখন তো জাঙ্কুক ছিল না, এজন্যই আজকে তোর পায়ে নুপুর দেখে আবার অবাক হচ্ছিলাম আর কি। ভাবনায় পড়ে গেল, আচ্ছা ছোটবেলায় জাঙ্কুক ভাই নুপুর খুলতে বললে এখন নিজের হাতে কেন পরিয়ে দিলেন? এখন কি ওনার মাথা ব্যথা ভালো হয়ে গেল? তৎক্ষণাৎ মনে হলো জাঙ্কুক ভাইয়ের কথা। তাহলে কি সত্যি আমার চালচলন পর্যবেক্ষণ করতে জাঙ্কুক ভাই নুপুরগুলো দিয়েছে, নাকি ছোটবেলার কথা ভেবে মনটা নরম হয়েছে ওনার? রোজ বেগম হাসি মুখে বললেন, ওইসব বাদ দে, শপিং ব্যাগে কি রেতে? কাকিয়ার কথায় স্বাভাবিক হয়ে বলল, হিজাব। কেউ আর কিছু বলল না, তারা তাদের আড্ডায় মনোযোগ দিল। তো শপিং ব্যাগ নিয়ে সিঁড়িতে ওঠায় ব্যস্ত হলো। রাতে আর জাঙ্কুকের সাথে দেখা হয়নি। প্রতিদিনের মতো আজকাল সকাল 8টায় অফিসের জন্য রেডি হয়ে খেতে বসেছে জাঙ্কুক। আজ ইচ্ছে করে সেজেগুজে খেতে নামবে ভাবলো। চুল ছাড়াই সেগুলো কোমর ছাড়িয়ে পড়েছে। মাথার পিচ্চি বাচ্চার মতো একটা পুতুলের বেলও দিয়েছে। কালো জামা পরেছে, সাথে ম্যাচিং কালো ওড়না। উল্টোটায় হালকা গোলাপি রঙের লিপস্টিক লাগিয়েছে। সিঁড়ি দিয়ে নামছে তে। জাঙ্কুক এক পলক তাকাতেই স্তব্ধ হয়ে গেল। মেয়েটা এমনিতে অনেক ফর্সা, তার মধ্যে কালো জামা পরাতে অসম্ভব সুন্দর লাগছে। সাথে চুলগুলো ছাড়া থাকাতে মায়াবন বিহারীর মতন লাগছে অষ্টদশীকে। জাঙ্কুক চোখ সরাতে পারছে না। অবিচলিত আঁখিতে তাকিয়ে আছে অষ্টদশীর পানে। হঠাৎ সুগা ডেকে উঠলো, ভাইয়া তুমি কি ফ্রি আছো? মনোযোগ নষ্ট হলো জাঙ্কুকে। তের দিক থেকে চোখ নামালো। সুগার দিকে না তাকিয়ে বলল, কেন? আসলে আজকে আমাদের হবু এমপির জন্মদিন, উনি তোমার কথা বলছিলেন। তুমি দেশে আছো জেনে খুব করে বললেন তোমাকে যেতে। জাঙ্কুকের স্বাভাবিক জবাব, কখন যেতে হবে? সুগা বলে উঠলো, সন্ধ্যা 6টায়। আচ্ছা ঠিক আছে, আমি যাব। এতক্ষণে টেবিলের কাছে চলে এসেছে। 3 কর্তায় যেন ঘাড় ফিরিয়ে তাকালো।
সকলে এক নজর পায়ের দিকে তাকালো, কিন্তু কেউ তেমন কথা বলল না। অবশ্য কথা বলারও কিছু নেই। মেয়েদের মেয়েদের সাজুগুজুতে বাবা বাবা চাচারা নাক গলায় না সচরাচর, বরং তারা চায় বাড়ির মেয়েরা সবসময় হাসি খুশি থাকুক। তাই চেয়ার টেনে বসলো জাঙ্গু ভাইয়ের বিপরীতে। এক পলক তাকালো, জাঙ্গু ভাইও আজ কালো শার্ট পরেছে। জাঙ্গু ভাই সবসময় সাদা অথবা কালো শার্টই পরেন। হঠাৎ কফি কালার বা আশমিন বা হালকা কোনো কালার পরেন। শুধু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। ড্রেস মিলে যাওয়াতে তে মাথা নিচু করে মুচকি হাসলো। গগন সুগার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোদের হবু এমপি জাঙ্গুককে কিভাবে চিনে? সুগার সহজ সরল উত্তর দিল, আমি একটা প্ল্যান দিয়েছিলাম ওনাকে। প্ল্যান কার্যকর হওয়ার খুশি হয়ে হবু এমপি বলেছিলেন, তোমার মাথায় এত প্ল্যান আসে কিভাবে? তখন আমি বলেছিলাম, আমার বেশিরভাগ প্ল্যানই আমার ভাইয়া দেয়। আমি ভাইয়াকে প্রবলেম শেয়ার করি, তারপর ভাইয়া আমার প্ল্যান দেয়। তখন এমপি বলেছিল, তাহলে তোমার ভাইয়াকে নিয়ে আসো। তখন ভাইয়া বাহিরে ছিলেন, আজ ওনার জন্মদিন। তাই সকালবেলা উনি নিজে আমাকে কল করে জিজ্ঞাসা করলেন ভাইয়া আসছে কিনা। আমি হ্যাঁ বলাতে উনি নিজেই বারবার বলেছেন জাঙ্গু ভাইকে নিয়ে যেতে। বগন কিন্নামজুন এবং জংহসুক ও যেন মনোযোগ দিয়ে সুগার কথাগুলো শুনছিল। কিমনামজুন সবসময়ই চুপচাপ থাকেন, যা সিদ্ধান্ত সকল কিছু বড় ভাই নেয়। সুগার এসব কথা শুনে কিমনামজুন রেগে ফুঁসছেন। রাগান্বিত স্বরে বললেন, জাঙ্গুক, আমি কিন্তু তোমার আগেই সাবধান করেছি, রাজনীতিতে তুমি জড়াবে না। জাঙ্গুক বিরতির কণ্ঠে উত্তর দিল, আমি তো বলেছিলাম রাজনীতি করব না। তাহলে সুগাকে রাজনীতির প্ল্যান, তাহলে তুমি তো সুগাকে রাজনীতিতে প্ল্যান দাও। কেন প্ল্যান দাও তুমি ওনাকে? রাজনীতি নিয়ে মাথা ঘামাবে বা কেন? আর এমপি জন্মদিনে যেতে এক কথায় রাজি হলে কেন? এই বুদ্ধি প্ল্যান ব্যবসার কাজে লাগালে আমাদের ব্যবসা তো আরো এগোতো অনেক। গম্ভীর কণ্ঠে একবার কথাগুলো বললেন কিমনামজুন। তাই নেন্সি আর খাই চুপচাপ খাচ্ছে। বাবা চাচার কথায় কোনো মনোযোগ নেই তাদের। তাই খাচ্ছে আর মিটিমিটি হাসছে। আবার একটু পর পর জাঙ্গু ভাইয়ের দিকে পিট করে তাকাচ্ছে। কিমনামজুনের কথায় জাঙ্গু খাবার প্লেট থেকে চোখ তুলে তাকালো। রাজভারী কণ্ঠে বলা শুরু করলো, তোমাদের কয়েক বছর যাবৎ একটাই সমস্যা, সুগা কেন রাজনীতি করে। মেইন কথা তো আমার রাজনীতি পছন্দ করো না, কিন্তু আমি মন থেকে চাই যে সুগা রাজনীতি করুক, এবং সেটা মাঝপথে না ছাড়ার জন্য না। সভাপতি, এমপি, মন্ত্রী পদে পদে নিজের সাফল্য বয়ে আসুক, এবং আমার বিশ্বাস আমার ভাই সফল হবে ইনশাল্লাহ। কয়েক সেকেন্ড থেমে আবার বলা শুরু করলো, প্রতিটা বিষয়ে আমরা যখন নিজেরা ভাবি তখন একতরফা ভাবি। মনে হয় আমি যা ভাবছি সেটাই ঠিক, এটা করলে পারফেক্ট হবে, কিন্তু সব দিক থেকে সেটা পারফেক্ট নাও হতে পারে। তাই সুগার পরিস্থিতি বুঝে নিজে যা ভাবে সেটা আমায় জানাই। যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে, না হয় আমি সাজেশন দেই এটা এভাবে না করে ওভাবে কর, এতটুকুই। এই কথাগুলো সুগার চাইলে আমায় না বলে তাদের কমিটির লোকজনকে বলতে পারতো, কিন্তু সুগার যেহেতু ইচ্ছে সভাপতি হওয়া, তাই প্ল্যান সভাপতি জানলে সে কাজ করবে, তখন সুগার নাম থাকবে না। এজন্য সুগার আমায় শেয়ার করে। আরেকটা বিষয় হলো ব্যবসা। আমি ব্যবসায় ঢুকেছি মাত্র 1 সপ্তাহ হলো। আমি সবকিছু বুঝে নিই ঠিকমতো, তারপরে দেখো ব্যবসায় মনোযোগ দিতে পারি কিনা। আর তাছাড়া এমপি জন্মদিনে যাওয়ার কারণও আছে। এবার বাবা চাচাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে বলা শুরু করলো, তোমরা এখন নামি দামি ব্যবসায়ী। এক সময় তোমাদের ব্যবসা অনেক ছোট ছিল, অনেক ঝামেলা পোহাতে হয়েছে তোমাদের। তখন আমি ছোট ছিলাম, তবুও যতটা সম্ভব বুঝেছি। বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমারও কাগজপত্র নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে। অনেক বিত্তবানদের সঙ্গে ব্যবসার দিক থেকে টক্কর লাগবে। শুধু টাকা থাকলেই সবকিছু করা সম্ভব হয় না, সাথে পাওয়ার প্রয়োজন হয়। অনেক সময় পুলিশের থেকেও রাজনৈতিক পাওয়ার বেশি কাজে লাগে। আইনিভাবে যে বিষয় সমাধান করতে মাসের পর মাস লেগে যাবে, সেটা বড় বড় নেতাদের এক কলেই সবকিছুই সলভ হয়ে যাবে।
সুগার যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে, তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতি করুক, আমি ব্যবসা সামলাই। সুগার ভালো অবস্থান থাকবে, আর আমি মোটামুটি পরিচিত থাকলে আমাদের আমাদের যে কোনো প্রয়োজনে আশেপাশে মানুষের সাহায্য পাবো। এতগুলো কথা বলে এবার থামলো জাঙ্কুক। তে হা করে তাকিয়ে আছে জাঙ্কুক ভাইয়ের দিকে আর ভাবছে, কি দূরদর্শী চিন্তা ভাবনা জাঙ্কুক ভাইয়ের। তে মনে নিজেকে বাহবা দিচ্ছে। জাঙ্কুক ভাইয়ের জন্য হিটলার নামটাই একদম ঠিকঠাক। বাড়ির তিন কর্তা তিনজনই অবাক হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। পারগুম সহসা বলে উঠলেন, দেখেছো ভাইয়া, জাঙ্কুকের চিন্তা ভাবনা কত দূর আগে থেকে ভেবে চিন্তে মাঠে নেমেছে। তুমি খামোখা চিন্তা করো ওর জন্য, দেখবে আমাদের ব্যবসায় খুব শীঘ্রই পরিবর্তন আসবে ইনশাল্লাহ। কিম নামজন আর কথা খুঁজে পেলেন না, খাওয়া শেষ করে উঠে গেলেন। যা হোক মানে যে হোক, সুগা দিদি তাকিয়ে বললেন, আমাদের মান রাখ আর না রাখ, জাঙ্কুকের মানটা অন্তত রাখিস। সুগা শীতল কণ্ঠে উত্তর দিল, আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাইয়াকে সব দিক থেকে সাহায্য করার। সকলে নীরব। এতক্ষণে মোটামুটি সবার খাওয়া শেষ, সবাই সবার মতো উঠে যাচ্ছে। জাঙ্কুক ভাইয়েরও খাওয়া শেষ হতেই যেই না উঠতে যাবে, নজর পড়ল অষ্টাদশীর পানে। কাজল কাজল পরিহিতা, টানা টানা চোখ, গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। আমার এই লাইনটা পড়তে গেলে এত যে হাসি লাগে। জাঙ্কুক টেনে হিঁচড়ে দৃষ্টি সংযত করলো, হালকা করে কাশি দিল। তে তখনও বিভোরে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক এবার দাঁড়াতে দাঁড়াতে বলল, মুখটা বন্ধ করতে, মাছি ঢুকবে তো মুখে। তে নড়ে চড়ে বসলো। জাঙ্কুক ততক্ষণে বেসিনে চলে গেছে হাত ধুতে। তে নিজের মাথায় নিজেই কাটা দিল। জাঙ্কুক ভাই কি ভাবলো? যতই মন শক্ত করি আহাম্মকের মতো জাঙ্কুক ভাইয়ের দিকে তাকিয়ে থাকবো না ভাবি, ততই যেন জাঙ্কুক ভাই আমাকে ব্যাকুল করে তুলছে। সে যে মাথা নিচু করে খাচ্ছে আর মনে মনে নিজেকে বকতে ব্যস্ত। জাঙ্কুক ভাই কখন ব্যাগ নিয়ে বেরিয়েছে সেদিকেও নজর নেই তেল। খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসেছে। আজ কোচিং প্রাইভেট নেই, 3টা পর্যন্ত টানা পড়াশোনা করেছে, তারপর গোসল করে খেতে এসেছে। বিকেল হয়ে গেছে, তাই কাকিয়া আর বড় আম্মু ঘুমাচ্ছে। আয়ু বেগমও শুয়েছিলেন। শীতে নামার সময় নুপুরের শব্দে বেরিয়ে এসে খাবার দিলেন তেকে। তে চুপচাপ খাবার খাচ্ছে। আয়ু বেগম পাশের চেয়ারে বসে শান্ত কণ্ঠে মেয়েকে জিজ্ঞাসা করলেন, পড়াশোনা ঠিক মতো করছিস তো মা? তে উপর নিচ মাথা নাড়ালো শুধু।